এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। এবং আমরা কিন্তু আলোচনা করছিলাম হচ্ছে শ্বসন নিয়ে। তো আমরা দেখি যে শ্বসনের প্রথম ধাপ তো জানলাম গ্লাইকোলাইসিস, নিশ্চয়ই তার আরো ধাপ আছে। সেই ধাপগুলো সম্পর্কে আমরা ডিটেলসে না জানলেও কি কি ঘটতে পারে সে সম্পর্কে কিন্তু আগেই জেনে ফেলেছি। তো দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল। এখন আসলে ক্রেবস সাইকেলে আসলে কি ঘটে সেটা যদি আমরা একটু ওভারভিউ নিই। প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে ক্রেবস সাইকেলে পাইরুভিক অ্যাসিডটা সম্পূর্ণভাবে জারিত হয়ে যাবে। তার মানে পাইরুভিক অ্যাসিডের মধ্যে আমরা যে পড়েছিলাম 80% শক্তি সঞ্চিত থাকে, সেই শক্তিটাকে আমি বের করে নিয়ে আসবো এবং সেই সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। দেখো, গ্লাইকোলাইসিসে কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়নি, পাইরুভিক অ্যাসিডটা ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তার মানে কি হবে, তার কার্বন সংখ্যাটা আস্তে আস্তে কমে যাবে। সো এই যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হলো, এই কার্বন ডাই অক্সাইডটাই কিন্তু শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়, যেটা বডি থেকে বের হয়ে যায়, যেটা উদ্ভিদের বডি থেকে বের হয়ে যায়, মানুষের বডি থেকে বের হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কার্বন ডাই অক্সাইডের উৎসটা হচ্ছে এই ক্রেবস চক্র, এবং এখানে পাইরুভিক অ্যাসিডটা সম্পূর্ণ জারিত হওয়া হচ্ছে মেইন টার্গেট। পাইরুভিক অ্যাসিডের ভেতরকার শক্তিগুলোকে এটিপি, NADH2, তারপর FADH2 এগুলাতে কনভার্ট করে ফেলা হবে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, দেখো পাইরুভিক অ্যাসিডের মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে প্রবেশ করে। সো পাইরুভিক অ্যাসিডটা করবে কি, সাইটোপ্লাজমে তো সে ছিল, সে মাইটোকন্ড্রিয়ার ভেতর এখন যাওয়ার চেষ্টা করবে। প্রথমে কি করছে সে, মাইটোকন্ড্রিয়ার তো দুটো লেয়ার আছে। সো বাইরের যে মেমব্রেনটা, সেই বাইরের মেমব্রেনের থেকে মেমব্রেনটা পার হয়ে সে দুটো মেমব্রেনের মাঝামাঝি জায়গায় পৌঁছাবে। এরপরে সে ইনার মেমব্রেন পার হবে, ভেতরের মেমব্রেনটা পার হবে, এবং ভেতরের মেমব্রেনটা পার হলে সে ম্যাট্রিক্সে যেতে পারবে। সো ভেতরের মেমব্রেনটা পার হওয়ার জন্য কি করতে হয়, সে ট্রান্সপোর্টারের সাহায্য নেয় এবং হাইড্রক্সিল আয়ন বিনিময় ঘটে। এরপরে পাইরুভিক অ্যাসিডটা ঢুকতে পারে, এই পাইরুভেটটা ঢুকতে পারছে। এরপরে কি ঘটে দেখো, ম্যাট্রিক্সে প্রবেশ করার পরই সে যে ক্রেবস চক্র শুরু করে দেয়, ব্যাপারটা সেরকম না। ম্যাট্রিক্সে প্রবেশ করার পর অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, আর অ্যাসিটাইল কোয়েটা ক্রেবস চক্রে ঢুকবে। এখন এই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি, আমরা তো ক্রেবস চক্র সম্পর্কে পড়েছি, এই জিনিসটা ক্রেবস চক্রে ঢুকবে। সো এই জিনিসটা প্রথমে তৈরি হচ্ছে। পূর্বে আগের যে সকল বই আছে, তোমরা যদি আগের বই কেউ ফলো করে থাকো বা পড়ে থাকো পুরনো বই, সেক্ষেত্রে দেখবে যে অ্যাসিটাইল কোয়ে তৈরিটাকে আলাদা একটা ধাপ বলা হয়েছে। বর্তমানে এটাকে আমরা আলাদা ধাপ বলি না, এটা হচ্ছে জাস্ট সংযোগকারী ধাপ, যেই ধাপটার মাধ্যমে এই পাইরুভিক অ্যাসিডটা ক্রেবস চক্রের ভেতরে প্রবেশ করতে পারবে। সরাসরি সে যাবে না কখনোই, সে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়ে এইটার মাধ্যমে সে যাবে। আচ্ছা, এখন দেখি এইভাবে কি মানে কি কি ঘটে, বিক্রিয়ার মধ্যে কি কি আছে। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড কি করছে, এক অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করে, তারপরে এক অণু NADH2 তৈরি করে, এবং এক অণু 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। যেই অ্যাসিটিক অ্যাসিডটা কোএনজাইম এর সাথে যুক্ত হয়ে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়। সো অ্যাসিটাইল কোয়েতে পরিণত হওয়ার জন্য কি লাগছে, ডিকার্বক্সিলেশন লাগছে, তারপরে এখানে NADH2 তৈরি হওয়া লাগছে, এবং এখানে কি হচ্ছে, এখানে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হচ্ছে। এখন আমরা যদি জিনিসটাকে দেখি, দেখো এখানে পাইরুভিক অ্যাসিড আছে, এরপর এখানে রয়েছে হচ্ছে কোএনজাইম এ, যেখানে সালফারও আমরা দেখতে পাচ্ছি, এখানে NAD আছে, এখানে এনজাইম আসছে। এখন এই যে কোএনজাইম এ, কোএনজাইমের কাজটাকে, সেটা এনজাইমের কাজটাকে ত্বরান্বিত করে, বা আমরা এটাও কিন্তু পড়েছি যে কোএনজাইমটা কি করতে পারে, এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, এবং সেটা কি হয়, একটা অর্গানিক কম্পাউন্ড হয়, কোনো একটা সাবস্ট্রেট থেকে বের হয়ে আসে, অ্যাটম যেগুলো বের হয়ে আসে সেগুলোকে সে গ্রহণ করতে পারে, এক্সেপ্টর হিসেবে এই কোএনজাইমগুলো কিন্তু কাজ করে। এখন দেখি এই পাইরুভিক অ্যাসিডটা কি করছে, তার একটা কার্বন সংখ্যা কিন্তু কমে যাচ্ছে যখন এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। সো কার্বন কয়টা আছে, এখানে 2টো কার্বন থাকবে। সো 2টো কার্বন সহ সে কি তৈরি করবে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে, আর অ্যাসিটিক অ্যাসিডের সাথে এই কোএনজাইম এটা যুক্ত হয়ে যাবে। যুক্ত হওয়ার ক্ষেত্রে দেখো সালফার যেহেতু দেখতে পাচ্ছি, সো এখানে যেই বন্ধনটা হবে সেই বন্ধনটাকে আমরা বলতে পারি হচ্ছে থায়োএস্টার বন্ধন। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাসিটাইল কোয়ে তৈরির জন্য আমার কোএনজাইম এ লাগছে, থায়োএস্টার বন্ধন তৈরি করা লাগছে। এই বন্ধনটা একটু লিখে দিই, যেটা প্রশ্নে আসতে পারে, এখানে কি ধরনের
বন্ধন কাজ করে, থায়োএস্টার বন্ধন। আচ্ছা, এরপর দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে আরো কি তৈরি হলো, NADH2। আচ্ছা, তো আমরা পুরো বিক্রিয়াটা দেখলাম। বিক্রিয়ার মধ্যে একটা জিনিস লক্ষ্য করলে দেখো, যে কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে যাবে সেই একটা কার্বন ডাইঅক্সাইড কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এবং NADH2 যে জিনিসটাকে ইউজ করে পরবর্তীতে ATP তৈরি করা যাবে সেই জিনিসটাও এখানে কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি পাইরুভিক অ্যাসিডের ভেতরে যেই শক্তিগুলো জমা ছিল, 80% যে শক্তি জমা ছিল আমরা আগে বলে এসেছি, সেই শক্তিটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে, ক্রেবস চক্রে যাওয়ার আগেই বের হয়ে আসছে। আচ্ছা, এখন দেখো এখানে বলা আছে যে এই ক্রেবস চক্রে ঢোকার আগে এই অ্যাসিটাইল কোয়ে তৈরির যে বিক্রিয়া সেটা হচ্ছে 3 পর্ব বিশিষ্ট, এবং পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপাদনকারী বিক্রিয়াকে লিঙ্ক রিঅ্যাকশন বলা হচ্ছে। লিঙ্ক রিঅ্যাকশন বলার পেছনে কারণ হচ্ছে এই অ্যাসিটাইল কোয়েটা পাইরুভিক অ্যাসিড এবং ক্রেবস চক্রের মধ্যে একটা সংযোগ তৈরি করে দেয়। যেহেতু পাইরুভিক অ্যাসিড সরাসরি যুক্ত পারে না ক্রেবস চক্রে, সো সে একটা ব্রিজ হিসেবে কাজ করছে। এখন দেখো অ্যাসিটাইল কোয়েটা কি করছে, ম্যাট্রিক্সে সে আছে, ম্যাট্রিক্সে সে তৈরি হয়েছে, এবং ম্যাট্রিক্সে আবাসিক অণু আছে হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, মানে ম্যাট্রিক্সের মধ্যে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডটা স্থায়ীভাবে বসবাস করে, এটাকে এজন্য আমরা বলছি আবাসিক অণু, এবং তার কার্বন সংখ্যা হচ্ছে 4টি। সো অ্যাসিটাইল কোয়েটা 4 কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হলো। এখন অ্যাসিটাইল কোয়ের মধ্যে কিন্তু কার্বন সংখ্যা 2টি, এখানে 4টি। সো যেই যৌগ হবে সেখানে কার্বন সংখ্যা কত, খুব সহজেই বুঝতে পারছি 6 কার্বন, এবং তৈরি হবে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আর সাইট্রিক অ্যাসিড তৈরির সময় কোএনজাইম এটা পৃথক হয়ে যাবে। আর সাইট্রেট সিনথেস এনজাইম বিক্রিয়ায় সহায়তা করে। নামটা শুনেই বুঝতে পারছি যে সাইট্রিক অ্যাসিড তৈরিতে হেল্প করছে, সিনথেস বলতে বোঝাচ্ছে হচ্ছে সে সিনথেসিস হতে হেল্প করছে। সো এই এনজাইমের নামটা আমরা বুঝলাম, আর বিক্রিয়াটা একমুখী। সাইট্রিক অ্যাসিড আইসোমারিক পরিবর্তনের মাধ্যমে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়, এটা আমরা ইজিলি বুঝতে পারছি, একে অপরের আইসোমার, এবং অ্যাকোনিটেজ এনজাইম তাকে কি করছে, হেল্প করছে, এবং বিক্রিয়াটা কি দ্বিমুখী। সো আমরা একটা দ্বিমুখী বিক্রিয়া পেয়ে গিয়েছি। এরপর আছে আইসোসাইট্রিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড এবং দুটো H+ কে ছেড়ে দেয়। সো আইসোসাইট্রিক অ্যাসিড যদি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় তাহলে আমরা বুঝতে পারছি এখানে কার্বন সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে। আচ্ছা দেখো, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এসে পরিণত হলো, আইসোসাইট্রিকটা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে তৈরি হয়ে গিয়েছে, এবং এখানে NAD করবে কি, এসে এই যে 2H+ এটাকে যে সে বের করে দিচ্ছে তার স্ট্রাকচারের ভেতর থেকে, এটাকে গ্রহণ করে ফেলবে। গ্রহণ করে সে কি করবে, NADH2 তে পরিণত হবে। আমরা আরো একটা জিনিস পেয়ে গেলাম যেটা আমাদের পরবর্তীতে ATP দিতে পারবে, এবং কার্বন ডাইঅক্সাইডও পেয়ে গেলাম। আমরা এর আগে পড়েছি 3 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এখনো আমরা অলরেডি দেখেছি যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল, আরে কোনো কার্বন ডাইঅক্সাইড এখানে দেখলাম, আরেকটাও আমরা পাবো আস্তে আস্তে, আমরা যখন বিক্রিয়াগুলো দেখবো সেখানেও দেখতে পাবো যে কোথায় কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে। এবং দেখো এখানে এনজাইম কি, আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেস এনজাইম। ডিহাইড্রোজিনেস কেন কথাটা আসলো, কারণ হচ্ছে এখানে এই যে H+টা সেটা কি করছে, এই NAD এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, NADH2 তৈরি করছে। আচ্ছা, বিক্রিয়াটা কিরকম, একমুখী। এরপর রয়েছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, যেটা কোএনজাইম এর সাথে আবার মিলিত হবে। কোএনজাইম এগুলো কিন্তু ম্যাট্রিক্সের মধ্যেই আছে, সেটা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের সাথেও যুক্ত হতে পারবে, সেটা অ্যাসিটাইল করে তৈরির সময়ও যুক্ত হতে পারবে। এবং দেখো এখানে কি তৈরি করলো, সাকসিনাইল কোএ, এবং এখানে এখনো NAD থেকে এখনো NADH2 তৈরি হচ্ছে, আমরা আবারও NADH2 পেয়ে গেলাম, এবং আরো একটা কার্বন বের হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাচ্ছে। তাহলে কি হলো, তাহলে আমরা বুঝতে পারছি কার্বন সংখ্যা আবারও কমে গিয়েছে। আর আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস কেন সেটাও আমরা বুঝতে পেরেছি, নামটা আলফা কিটোগ্লুটারেট কেন সেটাও আমরা বুঝতে পেরেছি। এই এনজাইমটা সহায়তা করছে, এবং বিক্রিয়া ঠিক এরকম একমুখী। এরপর দেখো সাকসিনাইল কোয়ে, সে কি করছে, কোএনজাইম এটাকে হারিয়ে ফেলছে, মানে তার স্ট্রাকচার থেকে বের করে দিচ্ছে, এবং সে কিসে পরিণত হলো, সাকসিনিক অ্যাসিডে পরিণত হলো। এবং দেখো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনে এক অণু ATP সৃষ্টি হয়, এবং কোএনজাইম এটা পৃথক হয়ে যাচ্ছে। সাকসিনাইল কোয়ে সিনথেটেস হচ্ছে সেই এনজাইমটা যেটা সাকসিনিক অ্যাসিড তৈরিতে হেল্প করছে। তাহলে আমরা এখানে আরো একটা বিক্রিয়া পেলাম, যে বিক্রিয়াটা হচ্ছে একমুখী। এখানে এখনো পানি যুক্ত হবে, এই সাকসিনাইল কোয়ের সাথে পানি যুক্ত হলে সাকসিনিক অ্যাসিড আসছে, এবং সাবস্ট্রেটের মধ্যে ফসফোরাইলেশনটা যখন হচ্ছে তখন আমরা এখনো ATP তৈরি হতে দেখছি। আচ্ছা, এখন দেখি সাকসিনিক অ্যাসিডটা কি করে, সে আবার
H+ তার স্ট্রাকচার থেকে বের করে দিচ্ছে এবং ফিউমারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এখানে এই H+টা নেওয়ার জন্য NAD আসে না, এখানে আসে হচ্ছে FAD, এবং FAD কিসে পরিণত হলো? FADH2 তে পরিণত হলো, এবং সাকসিনেট ডিহাইড্রোজিনেস এনজাইম এখানে সাহায্য করে। আর বিক্রিয়াটা কিরকম? দ্বিমুখী। সো আমরা দুটো দ্বিমুখী বিক্রিয়া অলরেডি পেয়ে গিয়েছি। আচ্ছা, এরপরে চলে যায় ফিউমারিক অ্যাসিড এক অণু পানি গ্রহণ করে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। এখানে আমরা এক অণু পানি ব্যবহার হতে দেখছি, এর আগেও কিন্তু আমরা দেখেছি। এরপরে ফিউমারেজ এনজাইম এখানে কাজ করে, আর বিক্রিয়াটা হচ্ছে দ্বিমুখী। আমরা এখানে আরো একটা দ্বিমুখী বিক্রিয়া পেলাম। এরপরে ম্যালিক অ্যাসিড কি করছে? ম্যালিক অ্যাসিডের ভেতর থেকে H+ বের হয়ে যাচ্ছে, H+ হারিয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হচ্ছে। আমরা শুরু করেছিলাম কি দিয়ে? এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে শুরু করেছিলাম, ফেরত এসে গিয়েছি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে। এই জন্যই এটা হচ্ছে একটা চক্র। ক্রেবস চক্র হচ্ছে একটা সাইকেল, বারবার একই জিনিসের তৈরি করতে থাকবে, পুনরুৎপাদন করতে থাকবে। এবং দেখো এখানে এখনো NAD হতে এখনো NADH2 তৈরি হয়ে গেল। এই যে ম্যালিক অ্যাসিডটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে যখন পরিণত হলো, তখন এই H+ গুলোকে গ্রহণ করে নিল কে? NAD। এবং এখানে এনজাইমের নাম অবশ্যই কি হবে? ডিহাইড্রোজিনেস, এবং এনজাইমটার নাম কি? ম্যালেট ডিহাইড্রোজিনেস এনজাইম এই বিক্রিয়ায় সাহায্য করে। এই বিক্রিয়াটা সাধারণত হচ্ছে দ্বিমুখী। তাহলে আমরা তো এতক্ষণ বর্ণনা পড়লাম, এখন আমরা যদি একটু দেখি আসলে কি কি ঘটে। প্রথমেই যদি আমরা চিন্তা করি পাইরুভিক অ্যাসিডটা কি করছে। দেখো সাইটোসল থেকে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যাচ্ছে, পাইরুভেটটা যাচ্ছে, মানে পাইরুভিক অ্যাসিডটা ঢুকছে, এবং ঢুকছে যে পরিবাহক আমিষ বলতে বোঝাচ্ছে হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিনের মাধ্যমে। সে ঢুকলো, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে চলে গেল। সেখানে গিয়ে কি ঘটবে? সেখানে আমরা দেখতে পাবো সে কার্বন ডাই অক্সাইড তৈরি করে দিল, তার কার্বন সংখ্যা সে 3 থেকে 2-এ নেমে আসলো। NAD কে কি করলো? সে NADH2 তে রূপান্তরিত করে দিল। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কোএনজাইম A আছে, যেটা তার সাথে যুক্ত হলো, অ্যাসিটাইল কোয়েতে পরিণত হলো। এই 3 কার্বন বিশিষ্ট এখান থেকে সাইটোসল থেকে যৌগটা আসলো, এসে 2 কার্বন বিশিষ্ট যৌগতে পরিণত হয়ে গেল। এখন আমরা দেখব যে অ্যাসিটাইল কোয়েটা কি করে। সে কি করছে? সাইট্রিক অ্যাসিড চক্রের ভেতরে চলে যাচ্ছে, বা ক্রেবস চক্র যেটা, সেখানে সে চলে যাচ্ছে। আচ্ছা, এরপর যদি যাই ক্রেবস চক্র, দেখো প্রথমে আচ্ছা হচ্ছে সাইট্রিক অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট, সেটা কিভাবে তৈরি হয়েছে আমরা অলরেডি জানি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে। এখানে অ্যাকোনিটেজ এনজাইম কাজ করছে, আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হলো, NAD এসে NADH2 তৈরি করলো, ডিহাইড্রোজিনেস এনজাইম কাজ করলো, কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল। তারপরে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি হলো, কোএনজাইম A এটার সাথে যুক্ত হবে এবং NADH2 তৈরি করলো, একটা কার্বন ডাই অক্সাইডকে বের করে দিল। সো কার্বন সংখ্যা আবারও কমে গেল। এরপরে কি হচ্ছে? সাকসিনাইল কোয়ে পরিণত হচ্ছে। সাকসিনাইল কোয়ে কি করবে? তার কোয়েটাকে বের করে দিবে, কোএনজাইমটাকে তার স্ট্রাকচার থেকে বের করে দিবে। তারপরে সে কি করছে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সে ATP তৈরি করছে এবং পানি গ্রহণ করছে। আর কিসে পরিণত হলো? সাকসিনিক অ্যাসিডে। আরও দেখতে পাচ্ছি যে সাকসিনেট ডিহাইড্রোজিনেস এনজাইম কি করলো? কাজ করে ফিউমারিক অ্যাসিডে পরিণত করলো, এবং এখানে যে H+ বের হয়ে গেল সেটাকে গ্রহণ করলো FAD। ফিউমারিক অ্যাসিড কি করছে? পানি গ্রহণ করছে, ফিউমারেজ এনজাইম আসছে, ম্যালিক অ্যাসিডে পরিণত হচ্ছে। আর ম্যালিক অ্যাসিড কি করছে? আমরা দেখতে পাচ্ছি যে ডিহাইড্রোজিনেস এনজাইম এসে পরবর্তীতে NADটা NADH2 তে পরিণত হচ্ছে। তাহলে সেও কি করলো? সেও H+ ছেড়ে দিল এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হলো। দেখো 6 কার্বন থেকে সে আবার 4 কার্বনে এসে পড়েছে, এবং এটা কিভাবে কার্বন সংখ্যাটা কমেছে? এই যে এখানে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গিয়েছে, এখানে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে, দুটো কার্বন এই দুটো জায়গাতে কিন্তু বের হয়ে গেল। এখন আসলে আমরা একটু খেয়াল করি যে এই যে চক্রটা ঘটছে, এখানে কি কি তৈরি হলো? এখানে NADH2 তৈরি হলো, তারপরে এখানে আবার NADH2 তৈরি হলো, তারপর আরো একটা NADH2 এখানে তৈরি হলো, FADH2 তৈরি হয়েছে একবার, এখানে ATP তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা টোটাল কি পাচ্ছি? যে ক্রেবস চক্রটা একবার যদি চলে, শুধু ক্রেবস চক্রটা, তাহলে আমরা দেখতে পাই যে NADH2 3 অণু, FADH2 1 অণু এবং ATP 1 অণু, 3 1 1। এখন আমরা যদি অ্যাসিটাইল কোয়ে তৈরির ধাপটাকে একটু চিন্তা করি, মনে করি, সেখানে কিন্তু আমরা এখনো NADH2 তৈরি হতে দেখেছি। তাহলে সেখানেও একটা NADH2 আছে এবং সেখানে কার্বন ডাই অক্সাইডও তৈরি হয়েছিল। সো কার্বন ডাই অক্সাইড আর এই চক্রের ভেতরে কার্বন ডাই অক্সাইড রয়েছে দুটো। সো টোটাল কার্বন ডাই অক্সাইড হচ্ছে 3টা। সো 3টা কার্বন ডাই অক্সাইড, একটা ATP,
একটা FADH2 আর 4টা NADH2। এখন দেখো এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এক অণু পাইরুভিক অ্যাসিডের জন্য বা এক অণু পাইরুভেটের জন্য। আমাদের কিন্তু একটা পাইরুভেট ছিল না, 2 অণু পাইরুভিক অ্যাসিড ছিল। 2 অণু পাইরুভিক অ্যাসিড যদি ক্রেবস চক্রে ঢোকে তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা জাস্ট দ্বিগুণ হয়ে যাবে। সো আমরা পাবো হচ্ছে 6টা কার্বন ডাইঅক্সাইড, 2টা ATP, 2টো FADH2 এবং 8টা NADH2। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা পুরো পাইরুভিক অ্যাসিডটাকে ভেঙে তার ভেতরের শক্তিটাকে বের করে নিয়ে আসলাম। এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে কিন্তু পরবর্তীতে একটা কোষের ভেতরে বিভিন্ন বিপাকীয় ক্রিয়া সম্পন্ন হতে থাকে। আর এই কার্বন ডাইঅক্সাইডটা কি হবে, বডি থেকে বের হয়ে যাবে। এখন FADH2 NADH2 এই দুটো জিনিস কিন্তু বায়োলজিক্যাল কয়েন না। বায়োলজিক্যাল কয়েনে পরিণত হতে হলে লাগবে হচ্ছে ETC, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভেতরে FADH2 আর NADH2 করবে কি, তাদের ইলেকট্রন ছেড়ে দিবে। তারপর এই চেইনের ভেতর দিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা দেখতে পাবো ATP তৈরি হয়ে গিয়েছে। সেটাও আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব, কিন্তু আপাতত আমরা মনে রাখবো যে এখানে পাইরুভিক অ্যাসিডটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়ে জারিত হয়ে গিয়েছে। আর সেই সাথে আমরা এটাও একটু খেয়াল রাখবো যে এটা সবাত শ্বসনের ধাপ, অবাত শ্বসনে ক্রেবস চক্র নেই। অবাত শ্বসনে ক্রেবস চক্রটা না থাকার কারণে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয় না। সো অবাত শ্বসনটা সবাত শ্বসনের থেকে এই দিকেই ডিফারেন্ট। গ্লাইকোলাইসিস পর্যন্ত সেম, এর পরের স্টেপগুলো আর সেম না। আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি ক্রেবস চক্রের গুরুত্ব। বিপাকীয় কার্যক্রমের প্রয়োজনীয় শক্তি ক্রেবস চক্র থেকে পাওয়া যায়। বুঝতেই পারছি এখানে ATP এত তৈরি হচ্ছে, NADH2 এত তৈরি হচ্ছে। সো আলটিমেটলি টোটাল শক্তি এই ক্রেবস চক্রের কারণেই কিন্তু আসবে। জৈব অ্যাসিড যেগুলো তৈরি হচ্ছে, এই অ্যাসিডগুলো যদি পরবর্তী অ্যাসিডে পরিণত না হয়, পরবর্তী যৌগে পরিণত না হয়, ক্রেবস চক্র যদি পুরোপুরি সম্পন্ন সে নাও করে, তাও এই জৈব অ্যাসিডগুলো কি করবে, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড সৃষ্টিতে ইউজড হবে। সাকসিনিক অ্যাসিড কি করতে পারে, সেটা ক্লোরোফিল অণু তৈরির জন্য সাবস্ট্রেট হিসেবে কাজ করে। শ্বসনে যেই শক্তিটা তৈরি হয় ম্যাক্সিমামই এই ক্রেবস চক্রে আসে, কারণ গ্লাইকোলাইসিসের মধ্যে টোটাল আমাদের শক্তি এসেছিল কত, 2 অণু ATP 2 অণু NADH2, বেশি কিন্তু না। সো ক্রেবস চক্রে কিন্তু অনেক পরিমাণ শক্তি তৈরি হচ্ছে এবং ক্রেবস চক্রে বিভিন্ন যে জৈব অ্যাসিড তৈরি হচ্ছে সেগুলো উদ্ভিদের জৈব অ্যাসিড বিপাকে কি করছে, অংশ নিচ্ছে। আচ্ছা, এরপরে দেখো থাইমিন, সাইটোসিন, পোরফাইরিন, তারপর হিম, এই ধরনের যে দ্রব্যগুলো সেগুলোও কিন্তু এই যে চক্রের মধ্যে যেই দ্রব্যগুলো তৈরি হচ্ছে, যে অ্যাসিডগুলো তৈরি হচ্ছে সেখান থেকে পরবর্তীতে আসতে পারবে। এবং দেখো শ্বসনে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা হয় সেটাও এই চক্রেই উৎপন্ন হয়, যেটা আমরা অলরেডি দেখেছি। আর গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের পার্থক্য যদি একটু চিন্তা করি, গ্লাইকোলাইসিস হচ্ছে প্রথম ধাপ, ক্রেবস চক্র হচ্ছে দ্বিতীয় ধাপ। আর কোনটার দ্বিতীয় ধাপ, সবাত শ্বসনের। আর গ্লাইকোলাইসিস কিন্তু সবাত এবং অবাত দুটো শ্বসনেরই প্রথম ধাপ। আর গ্লাইকোলাইসিস হয় হচ্ছে সাইটোপ্লাজমে, ক্রেবস চক্র হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। শক্তির ক্ষেত্রে গ্লাইকোলাইসিসে শক্তির পরিমাণ কম, 2 অণু ATP 2 অণু NADH2। আর ক্রেবস চক্রের ক্ষেত্রে 2টা ATP 8টা NADH2 2টা FADH2। কার্বন ডাই অক্সাইড গ্লাইকোলাইসিস উৎপন্ন হয় না, ক্রেবস চক্রে উৎপন্ন হয়। আর শ্বসনিক বস্তুর আংশিক জারণ ঘটে হচ্ছে গ্লাইকোলাইসিসে। আর ক্রেবস চক্রে সম্পূর্ণ জারণ ঘটে, মানে পাইরুভিক অ্যাসিডটাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলছে। এরপরে গ্লাইকোলাইসিসে কি দেখতে পাচ্ছি, তার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে EMP পথ, এই নামটা আমরা মনে রাখবো। আর ক্রেবস চক্রের ক্ষেত্রে তার আরেকটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, TCA সাইকেল। সো ক্রেবস চক্রের 3টা নাম, একটা TCA সাইকেল, ক্রেবস চক্র, সাইট্রিক অ্যাসিড চক্র। এখন আসি, এই যে আমরা এত বিশাল একটা চক্র সম্পর্কে দেখলাম, এই চক্রের এতগুলো নাম আমরা মনে রাখবো কিভাবে? এই চক্রর যেই যৌগগুলো তৈরি হয়েছে এই যৌগগুলোর নামগুলো কিন্তু মনে রাখা একটু কষ্টকর। গ্লাইকোলাইসিসটা সহজ, কিন্তু ক্রেবস চক্রের দেখো নামগুলো সবই নতুন। আমরা এটা কিভাবে মনে রাখতে পারি, আমরা একটা লাইন মনে রাখতে পারি, সেটা হচ্ছে সাইট্রেট ইজ ক্রেবস starting substance for making oxaloacetate। দেখো লাইনটা কিন্তু খুব সহজ। এখন আসো দেখি এই লাইনের মধ্যে কি আছে।
দেখো সাইট্রেট যেটা, সাইট্রেট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সাইট্রিক অ্যাসিডের নাম। সো আমরা এখানে পাচ্ছি হচ্ছে সাইট্রিক অ্যাসিডের নাম। এই কালিটা খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমরা অন্য একটা রং দিয়ে যদি দেখি। আচ্ছা, সাইট্রেট হচ্ছে সাইট্রিক অ্যাসিড বোঝাচ্ছে, আই দিয়ে বোঝাচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড, ক্রেবস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কিটোগ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো, সেটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আর এস দিয়ে বোঝাচ্ছে সাকসিনাইল কোয়ে, সাবস্ট্যান্স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সাকসিনিক অ্যাসিড, এবং ফরের এফ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ফিউমারিক অ্যাসিড, মেকিং এর এম দিয়ে বোঝাচ্ছে ম্যালিক অ্যাসিড, এবং অক্সালো অ্যাসিটেট তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড নিজেই। সো আমরা এই লাইনটা দিয়ে কিন্তু মনে রাখতে পারি ক্রেবস চক্রে কোনটার পরে কোনটা আসে, এবং এনজাইমের নামগুলো কিন্তু আমরা যদি একটু খেয়াল করি তাহলে নিজেরাই লিখতে পারবো কোন ধাপে NADH2 তৈরি হচ্ছে। এটা যদি মনে রাখি তাহলে মনে রাখতে পারবো যে আইসোসাইট্রেট এই ডিহাইড্রোজিনেস এনজাইমটা কোথায় আসবে। আবার যদি আমরা একটু কষ্ট করে মনে রাখি যে পানি কোথায় কোথায় যুক্ত হচ্ছে, যেমন এখানে পানি যুক্ত হচ্ছে, এখানে পানি যুক্ত হচ্ছে, তাহলে কিন্তু এই চক্রটা আমাদের লিখতে একদমই কষ্ট হবে না। সো আশা করি ক্রেবস চক্রের যেই নামগুলো সেই নামগুলো একটু কষ্টকর হলেও তোমরা এই লাইনটার মাধ্যমে ইজিলি মনে রাখতে পারবে। সো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ইটিসি নিয়ে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটাকে নিয়ে। তো আশা করি তোমরা সেই ভিডিওটিও দেখবে এবং সেই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো হবে যে 36 অণু এটিপি কিভাবে আসছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে।